শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাইয়া আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সকাল 6টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, আজকে যখন ঘুমিতে উঠছি না, তখন বাজে হলো 5:30টার মতো। আর তখন উঠেই একটু শুধু ব্রাশটা করা, একটু নাইটিটা চেঞ্জ করা, এইসব করে না এই ঘর ঝাড় দেওয়া, এদিকে মেয়ে ঘুমাইছিল, ওরে ডাকে তোলা। তো ওরে তুলে দেওয়ার পরেই না ও কিন্তু আবার গেল ফুল তুলতে। তো বন্ধুরা, ওরে ডাকতে ডাকতে দেখে কিন্তু আমার ঘর দুয়ারটা একটু ঝাড় দেওয়া হয়ে গেল। এরপরে না আবার উঠোনটা আজকে পড়ে রয়েছে, উঠোনটা একটু পরিষ্কার করতে হবে। এখন ভাবলাম যে মেয়ে তো ফুল তুলতে যাবে, তো এই টাইমটা আমি উঠোন বাড়ি পরিষ্কার করে নেব। তারপরে ও ঘরে আসার পরে না একটু চা করব, ওরে একটু খাবার দেবো, নিজে একটু খাবো। বন্ধুরা, মেয়ে তো এইমাত্র ঘুমের থেকে উঠছে। ওই আমি যখন ঘরটা ঝাড় দিই, তো ওরে তো ডাকি ডেকে তুললাম, তো উঠেই না ওর তো নেশা হয়ে গেছে যে প্রতিদিনের মতো আজকেও ফুল তুলতে যাবে। আমি বললাম, আগে ব্রাশটা কর, একটু চোখে মুখে জল নে, তারপরে নয় যাবি। তো ও তো একরকম জেদি করলো যে না, আগে ফুল তুলে আনি, অনেক বেলা হয়ে গেছে এমনিতে আমার ঘুমের থেকে উঠতে। তো ও না আমাকে উঠে এমনি বলছে, মা তুমি আমার ডাকো নাই কেন তাড়াতাড়ি করে? আসলে আমি ভাবলাম একটু গরমের সময় তো রাতে একটু মানে অস্বস্তি হয়, এত গরম, ভাবি যে ভোরবেলার দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সেই টাইমটা যদি একটু শান্তিতে ঘুমাতে পারে সবাই। তা আমি উঠলেও কিন্তু ওরা আজকে আর ডাকি নাই, ভাবলাম যে ঘুমাচ্ছে ঘুমাক। তো ওই যে যখন আবার ঝাড় দিতে গেলাম, তখন তো একটু বেলাটা বাড়ছে, 6টার মতো বাজে। তো তখন ওরে ডাকে ডাকে তুলে দিলাম। তো ভাবলাম যে বাসি মুখে সকালবেলা বাইরে যাবে, আবার কার কুনজর লাগবে, সারাদিনটা আবার কি হবে, শরীর খারাপ করবে নাকি। যাই হোক, মায়ের মন তো বুঝতেই পারতেছেন যে সন্তানের সুরক্ষা রক্ষা করার দায়িত্বটা সম্পূর্ণ সবসময় আমার উপর থাকে। আর সন্তানের কোনটা খারাপ কোনটা ভুল, এইটা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানবে না। তাই জন্যই না সময় প্রতিদিনই সকালবেলাও যদি ঘুমের থেকে উঠে উনি বাইরের দিকে যায় না, তখনই কিন্তু আমি কই যে আগে চোখে মুখে জল দে, তারপরে যাবি। কেননা ওই ছোটো থেকেই এই পর্যন্ত যে বড় হয়েছে না, অনেকটা কুনজর এড়াই কিন্তু বড় করতে হয়েছে ওরে। যেটা আমরা অনেক সময় হয় কি বিজ্ঞানের কাছ থেকে সেগুলো বিশ্বাস করতে চাই না, কিন্তু এমন এমন পরিস্থিতি আসে সমাজের, এমন এমন শরীর খারাপের মধ্যে আমরা পড়ি, তখন মনে হয় সত্যি মানুষের একটা কুনজর থাকেই, কিংবা একটা কুদৃষ্টি যেটা বলে। উম, ওই শুধু যে মানুষ সেইটা না, যে কোনো একটা অশুভ লক্ষণ বা অশুভ দৃষ্টি যেটাকে আমরা বলে থাকি, তো সেই রকম অনেক দৃষ্টি কিন্তু পড়ে আমাদের উপর বলুন, তারপরে ছোটো বাচ্চাদের উপর কিন্তু এগুলো বেশি করে হয়। তাই সবসময় কিন্তু ওরা একটু সেফটিভাবে রাখার চেষ্টা করি। আর বন্ধুরা, একটা সময় না ভাবতাম যে মা হতে গেলে আবার কিসের কষ্ট, মা হওয়ার জন্যে মন্দিরে মন্দিরে কেন এত সবাই মানত করে, এত পুজো করে। একটা সময় ভাবতাম যখন আর কি বিয়ে হয় নাই। তো তারপরেই না আসল সত্যিটা আর কি চোখের সামনে আসে নানান দিকে দেখতে দেখতে, যে আমার না না হয় কোনো প্রবলেম হয়নি, কিন্তু এমন এমন মানুষ আছে যাদের এখনও পর্যন্ত বাচ্চা হয় না, বিয়ের হয়তো অনেকটা বছর কাটাই গেছে, তারা একটা ইচ্ছা করলেও তারা একটা সন্তানের মুখ দেখতে পারে না। তো এইসব না একটা সময় ভাবতাম যে এসব কিছুই না, কেন হবে না, কী জন্য হবে না। যখন দেখতাম মন্দিরে মন্দিরে এরকম লোকের ভিড়, তখন আমি মার কাছে যে প্রশ্ন করতাম যে মা, এরকমও হয় যে কেন বাচ্চার জন্যে ঠাকুর পুজো করে, কারোর আবার বিয়ে হয় না সেই জন্য ঠাকুর পুজো করে। তো এগুলো না একটা সময় আমার কাছে খুব হাস্যকর মনে হতো। তো এখন যেটা বুঝি আর কি, সত্যি সন্তান কিন্তু সবার কপালে থাকে না, কিংবা স্বামী সন্তানের সুখ সবার কপালে থাকে না। কারো স্বামী আছে তো স্বামীর ভালোবাসা নেই, কারোর আবার উম, দাম্পত্য জীবন ভালো কিন্তু একটা সন্তানের মুখ তারা দেখতে পারে না। তো এরকম অনেক অনেক প্রবলেম মানুষের জীবনের মধ্যে থাকে। তো সেই দিক থেকে অনেকটা আর কি বলতে পারেন একটা অভিজ্ঞতা তো হয়ে গেছে সংসারের আমার। তো সেইভাবেই কিন্তু আমার মেয়েরা আমি সবসময় সেফটিভাবে রাখার চেষ্টা করি, আর স্বামীরাও সবসময় সেফটিভাবে রাখার চেষ্টা করি, আর আমি তো আছি সাবধানে থাকার জন্য।
এই ফাঁকে বন্ধুরা আমার কিন্তু উঠোন বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে কিন্তু একটু নিজে পরিষ্কার হয়ে আবার এই যে রান্নাঘরে চলে আসলাম। এখনও পর্যন্ত মেয়েটা ওই যে ফুল তুলতে গেছে, ও না আসে পারে নাই। তার আগে কিন্তু আমার কাজ টাজ প্রায় সারা হয়ে গেছে। তো ভাবলাম আবার ওই যে গরম জলটা করব, আস্তে আস্তে হয়তো ঠান্ডা হয়ে যাবে। তার থেকে ভালো আগে ঘরে আসুক, তারপরে আমি গরম জল নয় চাপাবো, আবার চা করব। কিন্তু তার আগে ভাবলাম তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো একটু ন্যাথা নিয়ে উপরটা বুলোয় দিলাম। তারপরে এই যে মেয়ে চলে আসলো, তারপরে কিন্তু এদিকে আবার এই যে চা বসালাম। আর ও আজকেও বায়না করতেছে, মা চা খাবো। তাই জন্য না আজকে না ওই কালকের একটু দুধ বাড়তি ছিল, কালকে বিকেলের দিকে মেয়েটা খায় নাই, সেই দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালবেলায় যে জাল দিচ্ছে, এখন ভাবলাম যে আর রাখে লাভ নেই, ওইটা দিয়ে একটু চা করে ফেলি। এখন অনেক দিনই সকালের দিকে দুধ চা খাওয়া হয় না, আর আজকে সেইটাই ইচ্ছা করেই করতেছি। তবে মনের মধ্যে না ভয় থাকে, যখনই একটু দুধ চা করতে যাই না, কেমন যেন একটা ভয় ভয় লাগে যে আবার যদি পেট খারাপ হয়ে যায়। তো যাই হোক, তার সেই ভয়ের থেকে আবার 2 কাপ চা করলাম, দুধ চা। ওদিকে হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমায় রয়েছে, ও ঘুমের থেকে ওঠে নাই। তারপরে মেয়ে আবার এদিকে এই যে বিস্কুটের প্যাকেট কালকে ওর বাবা নিয়ে আইসে রাত্রেবেলা, সেইগুলো একটু এই যে কাটতে টেটে তারপরে এই যে প্যাকেটের যে বিস্কুটগুলো সেইগুলো এই বয়ামের মধ্যে একটু ভরে দিচ্ছে। আর আমি কিন্তু এদিকে চাটা করে সব কিন্তু ওই যে কাপের মধ্যে ঢাললাম। আর কালকে বন্ধুরা হাজব্যান্ড যখন বাজারে গেছে, এই যে বিস্কিটের যে বয়েমেরটা রয়েছে, এই বয়েমটা শুদ্ধ না ধরে নিয়ে আইছে। তো আমি আনার পরে জিজ্ঞেস করলাম যে এতগুলো বিস্কুট একসাথে নিয়ে আসলে তাহলে ওরা ছাড় দিল কি? বললো যে ওইখানে 5টার মতো বেশি আছে, আর নাহলে কোনো রকম ছাড় নাই। আর তারপর আমি বললাম তুমি গুনে আনছো যে কয়টা আনছো? তো ও বললো গুনেই নাই। তবে আমি বললাম এরপরে যখনই আনবে তখনই গুনে আনবে, আর হিসাব করে আনবে যে এক একটা দাম তাহলে কত করে পড়তেছে। আসলে না আমার হাজব্যান্ড যখনই বাজার করতে যায়, সে যে বাজারই হোক, সবজি বাজার হোক কিংবা মুদিখানার বাজার হোক, ও কিন্তু কোনো সময় অত হিসাব করে না যতটা আমি হিসাব করে চলি। ও একটু লজ্জা লজ্জা পায় আসলে। না হলে না ঘরে আনার পরেই তখন আমারে বলবে দেখো তো ঠিকঠাক আছে নাকি সব কিছু। আর আমি যখনই দেখতে চাই, যদি ভুলভাল থাকে কিছু সেটা বলে ফেলি, আর যদি ঠিক থাকে তো সেটা তো ভালোই কথা। তাছাড়া কিন্তু আর সেরকম কোনো অসুবিধা হয় না। আর আমি মাঝে মাঝে ওই জন্যই বলি তোমার বাজার ঘাট করতে হবে না, ওই দায়িত্বটা আমারে দিয়ে দাও। তারপরে বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো রান্নাঘরে প্রয়োজনীয় জিনিস, কয়েকটা র্যাকের মতো জিনিস আর কি রাখা হয়েছে অনলাইনে। তো সেইগুলো একটু আজকে বক্স থেকে বের করে নিয়ে না আমি আর মেয়েটা একটু বসে বসে দেখতেছিলাম। তবে এর আগে কিন্তু মেয়ের পড়াশোনা টানা সব কিছু হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এই জিনিসগুলো আজকে একটু ঠিকঠাক করে রাখি, কোথায় কি রাখবো, কোথায় কি রাখলে ভালো লাগবে। তো সব বের করে করে আমি আর মেয়ে দুজনে মিলে দেখতেছিলাম। আর আমার না বিশেষ করে কি হয়, সব জিনিস তো গুছায় রাখার মতো হয় না, কেননা জায়গাও হয় না সব সময় নিজেদের ইচ্ছা থাকলেও। তবে এই জিনিসগুলো কিনছে নিজেই চয়েস করে আর নিজের ইচ্ছা করেই কিন্তু। তাই ওই যে আটা চাকি রাখার যে ব্যালন রাখার যে জায়গা, ওই র্যাকটা ছোটো র্যাকটা, ওইটা তো দেয়াল হ্যাঙ্গিং করে রাখলে আর কি ভালো হয়। তো এখন যেহেতু ঘরে ড্রিল মেশিন তো সবসময় পাওয়া যায় না, সে মিস্ত্রি ছাড়া পাওয়া যাবে না। আর ঘরে কিন্তু আলাদা করে মজুত করে রাখাও নাই যে নিজের ইচ্ছে মতো সব করব। তাই ভাবলাম যে ওইটা যদি একটু ড্রিল মেশিন হতো তাহলে ভালো মতো দেয়ালে সেটিং করে রাখতে পারতাম, ভালো লাগতো আর কি দেয়ালে রাখলে। তার সাথে দুটো তেলের বোতল, ওই কাঁচের তেলের বোতল, তারপরে একটা ওই যে জলের ড্রাম রাখার একটা ছোটো মতো বেঞ্চের মতো থাকে না স্টিলের, তো সেই জিনিসটা। আর তার সাথে একটা ওই যে কাপ রাখার যে উম, কি বলে ঠিক বলবো না, বলতে পারছি না ওইগুলোরে, মানে কাপ রাখে না যে থাক থাক করে সাজায়, বেশ নতুন বেরোইছে ওইগুলো। তো সেই জিনিসটা, তবে সেই আপনারা ভালো করে বুঝতে পারবেন না যখন আমি ওই আগামীকাল কিংবা তারপরের দিন ওই রান্না করে আর কি সাজায় গুছায় একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। মানে একটা রান্নাঘরের নতুন মেকওভার তৈরি করব, সেরকম ভিডিও যেদিন শেয়ার করব সেদিন বুঝতে পারবেন আসলে কী রাখা হয়েছে অনলাইনের থেকে। তবে এই শিশি দুটো আগে পরিষ্কার করতে হবে, তারপরে ওর মধ্যে তেল রাখবো, একটু সাবান জলে ধুতে হবে। তো এইসব দেখাশোনা করে বাক্সগুলো বাইরে বের করে রাখলাম, আর নিচে ওইগুলো রেখে দিলাম আলাদা করে। যখন রান্নাঘরটা একটু মেকওভার করবো তখন ওইগুলো সব ইউজ করার জন্য যে জায়গায় যেটা রাখবো সেটা রেখে দেবো। তো তারপরে না ওই যে ভাত বসাই দিছি, এদিকে কী কী রান্না করব সেই জোগাড়জান্তি করতেছি। তারপরে এদিকে মেয়েরা আবার বললাম যাও তুমি তোমার পড়াশোনাটা করে নাও, কেননা ওই পড়তে পড়তে না ও চলে আইছিল উঠে আমার কাছে।
তো ওরা বললাম যে একটুখানি পড়ে নে, তারপরে আবার তো স্নান করার সময় হয়ে যাবে, তার মধ্যে আমার এদিকে রান্না টান্না করে নেব। এই যে এদিকে রান্না করার জন্য আজকে এই যে আলুটা কাটতেছি, তার সাথে একটু সজনে ডাঁটা কাটবো, একটু গাজর কাটবো, করবো হচ্ছে একটু শুক্তো। আর এত এত সবজি রয়েছে না ঘরের মধ্যে, যখন এই এরকম সবজি থাকে না আমার মনে হয় যে একটু শুক্তো করি। আর ডাঁটাগুলো নালে থাকে থাকে আবার নষ্ট হয়ে যাবে, অনেক দিনেরই ডাঁটা, সেই যে মা বাবা আইছিল নিয়ে, তো সেই ডাঁটাগুলো এখনও পর্যন্ত ফ্রিজে রয়েছে। তো আজকেই এটা শেষ করব খাইয়ে। আর তার সাথে গাজর, উচ্ছে সমস্তটাই ওই রাহি দিলেই নষ্ট হবে। আর সত্যি কথা বলতে কি যে বন্ধুরা, এত গরমে কিন্তু এত হাবিজাবি খাইতেও আর ভালো লাগে না। সবসময় মনে হয় প্লেন খাবার খাইতে পারলে ভালো হয়, বিশেষ করে টক জাতীয় জিনিসটা। এবার এমন হয়েছে ফ্রিজের মধ্যে এত তো সবজি রয়েছে, সেগুলো তো রান্না না করলেও নষ্ট হয়ে যাবে। তো সকালবেলা ওই যে উচ্ছে ভাজবো, তার সাথে একটু শুক্তো রান্না করব আর একটু ডিমের ঝোল করব, ব্যাস ওইটুকুই। আর এই যে রাতের বেলা ওই যে চা, তারপরে দুধ, আমল দুধ এইসব আনা হয়েছিল, তো সেইগুলো না ঠিকঠাক করে রাখা হয়নি রাতের বেলা। তো সেইগুলো এখন এই যে ঢালে ঢুলে একটু ঠিকঠাক করে কৌটো বাটিগুলো একটু ঠিকঠাক গুছায় টাছায় রাখবো। তার সাথে ওইদিকে আমার ভাতটা কিন্তু সিদ্ধ হচ্ছে, আর এদিকে এই যে সবজিটা বসায় দিচ্ছি, শুক্তোর যে সবজিটা। এবার একটু মশলাটা বাটবো, মশলা বলতে ওই একটু সর্ষে আর একটু পোস্ত, আর তার সাথে ডিমের যে ঝোলটা করব তার জন্য একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু আদা নিয়ে নিছি। তো দুটো জিনিসই একসাথে বাইটে নিচ্ছি, কেননা আবার ফির আমারে নাড়লে আবার আসতে হবে বাটতে। আর আমি শিলটা যেহেতু একটু ঘরের বাইরেই রাখছি ওই চালার মধ্যে, যাতে ওই জল টল ঢাললে আর কি সুবিধা হয়, উঠানের মধ্যে দিয়ে গড়াই চলে যাবে নালাতে। আর ঘরের মধ্যে বসে ওই বাটাবুটি করতে গেলে না শিলটা ধুতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, ওই যে বাটি টুটি আমি নিয়ে এসেছি, তার মধ্যে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এক এক করে উচ্ছেটা দিয়ে দিলাম, তারপরে বড়িগুলো ভাজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দিলাম। তারপর যে মশলাটা বাইটে আনছি ওই যে সরষে আর পোস্তর যে পেস্টটা, সেইটাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করাই দিয়ে নামাই দিলাম, আর হাজব্যান্ডের জন্য একটু শুকনো শুকনো করে আলাদা করে বাটিতে রাখলাম, আর আমাদের জন্য একটু ঝোল ঝোল করে আলাদা করে রাখলাম। তারপরে একটু গরম তরকারিটার উপর, মানে ওই শুক্তোটার উপর একটু ঘি ছড়াই দিলাম। আর আমার মনে হয় বন্ধুরা, শুক্তোর সবথেকে মেন তো সর্ষে আর পোস্ত, তার সাথে তো ওই যে বড়ি, তো তারপরে কিন্তু ঘিটাই আসলে আমার কাছে মনে হয়। আর ঘি না দিলে কোনো রকম স্বাদই কেন যেন আসে না, সে যত ভালো রকমই রান্না হোক। আর তারপরে কিন্তু ডিমের ঝোলটাও রান্না করা হয়ে গেছে, ওইদিকে ঝোলটার নামাই টামাই দিয়ে তারপরে আবার এই যে ঘর দুয়ার পরিষ্কার করতে শুরু করছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এইটাও একটা ডেলি রুটিন হয়ে গেছে যে সকাল সকাল আগে রান্নাটা সারবো, তারপরে বাদবাকি যে কাজগুলো সেইগুলো করব। তো এইটাই কিন্তু প্রতিদিন হচ্ছে। আর যেদিনই একটু দেখি যে রোদ গরম প্রচুর, বিশেষ করে যে আজকে যেমন গরম, প্রচুর গরম, কালকের দিনও প্রচুর গরম ছিল। এমনকি আমাদের ঘরের মধ্যে এত ঠান্ডা, ফ্যান চালালে, সেই আমাদের ঘরেও ফ্যান চালাইলে আজকাল দেখি প্রচুর গরম লাগতেছে, যেটা হয়তো অন্য অন্য বাড়ির থেকে আমাদের বাড়িটা ঠান্ডা বেশি। কিন্তু সেই বাড়িও আজকে এত এত গরম হচ্ছে যে তখন আমার মনে পড়তেছে, তাহলে আর মানুষগুলো অন্য অন্য বাড়িতে তারা বাস করতেছে কী করতে, অন্তত যাদের ঘরে এসি নাই, কী করে তারা রয়েছে। এত গরম না, মানে কী আর বলবো, আর ভালো লাগতেছে না গরমে, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এদিকে তো মেয়ে বায়না করতেছে, ওইদিকে বাবার বাড়ির থেকে মা বাবা যখন ফোন করতেছে, মেয়ে বায়না করতেছে, দিদা আমি তোমাদের বাড়ি যাব, ওইখানে যাব বেড়াতে, স্কুল ছুটি দিয়েছে, মা নিয়ে যাচ্ছে না। তো ওইখান থেকে মাও বলল যে একটু গরমটা কমুক, একটু বৃষ্টি টিষ্টি হোক, মা বাবা দুজনেই বলতেছিল, ওরা আর কি বোঝাচ্ছিল একটু বৃষ্টি টিষ্টি হোক তখন নয় আসবে। আসলে আমাদের ওইখানেও কিন্তু প্রচুর গরম, যদিও বিকেলে কিংবা রাতের দিকে একটু হাওয়া হয়, দক্ষিণের হাওয়া, ওই ফাঁকা মাঠের হাওয়াটা, তবে ওই যে সারা দিনের যে গরম, তারপরে না আমাদের ওইখানের সেই কারেন্টের যে লাইনটা আছে, আমাদের ওই লাইনে না একদম মানে জোন নেই, হাই ভোল্টেজ বা ওই যে লো ভোল্টেজ বলে না যেগুলো, তো সেরকমই আমাদের ওইখানটা প্রচুর লো ভোল্টেজ, একদম ফ্যান চলে না, দুপুরের দিকে তো থাকাই যাবে না, আর রাতের বেলাও সেই একই অবস্থা। আর ওই জন্যেই না বেশি করে যাই না, যে ওখানে গেলেই তো আবার গরমে টিকতে পারবো না, এখানে তাও একটু শান্তিতে আছি, ঘরের মধ্যে ঢুকলে আর অতটাও গরম লাগে না। তবে এই দুদিন প্রচণ্ডই গরম পড়ছে, জানি না এখন সামনে আর কি দেখতে হবে। এবার এমনও হয়েছে যে এবারে এমন শীত পড়ছে, তো সেরকম শীতের মতোই গরমটাও পড়বে। এটা কিন্তু শোনা গেছে খবরে, যে আগে যেমন ওই যে শীতটা পড়ছিল এবারে, তো সেরকম কিন্তু গরমটাও পড়বে সেই পরিমাণ। তো সেরকমই হচ্ছে দিন দিন। আর বাইরে তো বেরোই না, বাইরে বেরোনো হয় না। যখন একটু ওই যে ঘরের বাইরে একটু রাস্তায় পা দিই না, তখন মনে হয় চারিদিকে অন্ধকার, দেখি এত রোদ,
যখন ঘরের মধ্যে ঢুকি ঘর তো চোখেই দেখতে পারি না যে কোথায় আমি চোখ দিচ্ছি। যখন একটু ধাঁধাটা কাটি যায় রোদে তারপরে কিন্তু একটু চোখে দেখা যায় ঘরটা। বন্ধুরা ঘর দুয়ার ন্যাতা দেওয়া হয়ে গেছে, তারপরে কিছু এই যে চা খাবার বাসনগুলো ছিল, চার কাপ, তারপরে প্লেট, একটু ওই যে টুকটাকি জিনিসগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে না কিছু জামা কাপড় এই বালতিগুলো একটু মাজার জন্যে না ভাবলাম যে মাজবো না আলাদা করে, ওর মধ্যেই জামা কাপড়গুলো ভিজাই দিই। তো জামা কাপড়গুলো সার্ফের জলে ওই বালতির মধ্যে গুলেই ওর মধ্যে ভিজাই দিয়েছি। ওর সাথে সাথে জামা কাপড়গুলো কাচে ফেলছি, কাচা তো হয়ে গেছে। তারপরে কিন্তু বালতিগুলো পরিষ্কার হয়ে গেছে, মানে এক কাজে দুই কাজ হয়ে গেছে। যখনই দেখবেন ওরকম অনেকের জায়গা আছে যে জায়গায় বালতিতে জলের দাগ হয়ে যায়, আমাদের এখানে কিন্তু সেরকম কোনো জলের দাগ হয় না, তা সত্ত্বেও কিন্তু একটুখানি নোংরা নোংরা ভাব হয়ে যায়। তো এইরকমভাবে কিন্তু জামা কাপড় ডুবালে সার্ফের জলে তাহলে কিন্তু অতটাও অপরিষ্কার থাকে না, আর যেটুকু অপরিষ্কার থাকে সেটুকু কিন্তু পরিষ্কার হয়ে যায়। আসলে আলাদা করে আর মাজতে হয় না। বাইরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, একটু পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। তারপরে একটু বিছানাপত্র গোছগাছ করে নিলাম, তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম আবার। তো এইভাবে কিন্তু ফাইনালি লুকটা আমি ঘরের দেখাই দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে আসলাম একটু এই যে মেয়েটার জন্য একটু দুধটা জ্বালাতে হবে, ওই সকালে যে দুধটা দিয়ে গেছে, তারপর নিজেদের জন্য একটু চা করলাম। আর এইটাও কিন্তু একটা ডেলি রুটিনের মতো আমার, যেদিন আমার হাজব্যান্ড থাকে বেশি করে সেই দিনই কিন্তু চাটা হয়, নাহলে এত গরমে আর চা খাওয়ার ইচ্ছাও থাকে না। তবে যেহেতু একটা স্বভাবের মতো হয়ে গেছে, চা না খেলেও ভালো লাগে না। বিশেষ করে এই যে স্নান টান করে পুজো আচরা দেওয়া হয়ে গেছে, তো একটু চা নিয়ে বসলাম এখানে। এর সাথে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগছে আপনাদের কাছে জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল।